স্বাগত জানাই বলানো বলা অনুষ্ঠানে। আজকে আমাদের বলানো বলা অনুষ্ঠানে এমন একজন অতিথিকে আমরা এনেছি। দর্শক, আপনারা যদি বিভিন্ন টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, খবরের কাগজে যার কথা শোনেন, ইতিমধ্যে তিনি বেশ অনেকের মধ্যে নিজেকে আলাদাভাবে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে। গত এক দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির নারী নেতৃত্বে তাকে একরকম আমরা প্রতীকী বলতে পারি। এর আগে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে কাজ করেছেন এবং যারা তাকে প্রথম দেখেছেন, খুব কাছে দেখেছেন, তারা অনেকেই প্রশ্ন করতেন তিনি কে। তিনি আসলে তার কথা দিয়ে, তার বাচন ভঙ্গিমা দিয়ে এবং তার কাজ দিয়ে একটি জায়গা তৈরি করে নিয়েছেন। আমরা এভাবে বলতে পারি রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শন নিয়ে অনেকেই তার প্রশংসা করেছেন। ক্যাম্পাস জীবনেও তিনি যেমন সরব ছিলেন বিভিন্ন ইস্যু নিয়ে, এবং শোনা যাচ্ছে, এখন আমরা ঠিক জানি না, তিনি ঢাকার আসন থেকেই এবার নির্বাচনের পরিকল্পনা করছেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আমাদের প্রাপ্ত তথ্য যদি সঠিক হয়, ঢাকা ৯ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। তবে মজার বিষয় হলো যদি আসলেই সেটা করেন, সেখানেও তার প্রতিদ্বন্দ্বী একজন নারী প্রার্থী হতে পারে। আচ্ছা, তার পরিচয়টা আগেতেই, তিনি সামান্তা শারমিন। সামান্তা শারমিন, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। আচ্ছা, আপনাকে আমি পরিচয়টা অনেকভাবে করাম, কারণ আমি নিজেও আপনার কথা বিভিন্নভাবে শুনি এবং আপনি বলার চেষ্টা করেন সবসময়। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, সাম্য মর্যাদার রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গড়ার কথা বলেন। আপনারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এবং মানুষ আপনাদের কথার উপর আস্থা রাখছে। আবার কখনো কখনো আপনাদের উপর কখনো বিরক্ত হচ্ছে। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হচ্ছে, আপনার সেটার উত্তরও দিচ্ছেন। এবং বেশিরভাগ সময় দেখা যায় আপনার নতুন দলের যখন কোনো বিষয় আসে, যখন কোনো হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়, আপনাকে দেখা যায় বেশ সোচ্চার ভূমিকা, এবং আপনি সেখানে দলের অবস্থান নিয়ে খুব পরিষ্কার বার্তা দেন আমাদেরকে। আমি আজকে প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার 8 মাস শেষ হলো, বা 8 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখেছি যে এই সরকার তো আসলে আপনাদের বা ছাত্র জনতার সমর্থিত সরকার, আপনাদের সমর্থন নিয়েই তিনি সরকার গঠন করছেন। আপনার কি মনে হয় 8 মাস আগে, এই 8 মাসে আমাদের বাংলাদেশে যেই বাংলাদেশ চেয়েছিলেন সেরকম একটা স্বস্তিদায়ক রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজ করছে নাকি এখনো করছে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নাগরিক টিভির সকল দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ছাত্র জনতা অভ্যুত্থানের পরে একটি সরকার অধিষ্ঠান পেয়েছে এবং সেই সরকারটার কার্যক্রমের ব্যাপারে আমাদের কি অবস্থান এবং তার যে 8 মাস অতিবাহিত হতে যাচ্ছে সেই 8 মাসে তাদের পরিক্রমা সম্পর্কে আমার মূল্যায়ন, সেখানে বলতে হবে যে এটা শুধু ছাত্রদের সমর্থিত সরকার, শুধু তাই না, এখানে সকল জনতার মধ্যে শুধুমাত্র জনতাকে আলাদাভাবে দেখলে হবে না, সেখানে সকল রাজনৈতিক দল এবং পক্ষ যারা অভ্যুত্থানে সক্রিয় পরোক্ষ ভূমিকা রেখেছে সকলের সমর্থিত সরকার। এবং এটা হওয়ার কারণেই, এই সমর্থনের, এই ধরনের ব্যাপক সমর্থনের কারণেই এই সরকার অন্য যে কোনো সরকারের থেকে আলাদা। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, এটা যে কোনো নির্বাচিত সরকারের থেকেও আলাদা। আমাদের দেশে যেই ধরনের অভ্যুত্থান ঘটেছে এটাকে আমরা নজিরবিহীন বলেছি, শুধুমাত্র আমাদের বাংলাদেশি হিসেবে বলছি তা না, বিশ্বের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষকরাও এটা বলছেন যে এটা নজিরবিহীন একটা অভ্যুত্থান ঘটেছে। এবং এই অভ্যুত্থান একটি, এমনিতেও যদি আমি দেখি যে কোনো গণ অভ্যুত্থান নির্বাচনের চেয়েও বড় একটি নির্বাচন, এবং নির্বাচনের চেয়েও তার যে ম্যান্ডেট সেটা স্ট্রঙ্গার থাকে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ শুরু করে তখন সে একেবারে বাংলাদেশে এই ধরনের সমর্থন একেবারে আওয়ামী লীগ ছাড়া, একদম মুক্তিযুদ্ধের পরে পার্লামেন্টে বসা আওয়ামী লীগ ছাড়া এই পরিমাণ সমর্থন আর কোনো সরকার পায়নি। তাহলে এই পরিমাণ পাওয়ার তাদের ছিল, মানে আমি বলি যে জনতার শক্তি যদি বলি, সেই জায়গা থেকে এই পরিমাণ পাওয়ার তাদের ছিল নিঃসন্দেহে। এবং সেই পাওয়ারটা তারা কাজে লাগাতে পেরেছেন কিনা, সেই সমর্থনটা তারা কাজে লাগাতে পেরেছেন কিনা, আমি বলবো যে অনেক জায়গায় ঘাটতি আছে এবং আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেশি ছিল। যদি আমি এটা ভুল না করে থাকি, আমাদের যেই ফ্যাসিস্ট কাঠামো এটা তাদেরকে পুরোপুরি অসহযোগিতা করেছে, এরকম বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন সময় প্রমাণও দেখেছি। কারণ অবশ্যই এখানে পুরো কাঠামোটা পরিবর্তন করা একেবারে সম্ভব হয়নি,
এখনো সেই যদি বলি যে আওয়ামী লীগের এলিমেন্ট এখনো সরকারে আছে, এবং পরবর্তীতে যদি দেখি এই কাঠামোর ভিতরে নানানভাবে এই কাঠামোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল করেছে, এবং সেই জায়গা থেকে হয়তো তাদের ফুল অ্যাক্সেস ছিল না। তবে তারপরও এগুলো কোনো অজুহাতের জায়গা থেকে দেখতে হবে, মানে এগুলো যদি আমি বলিও তারপরে এটা আসলে অজুহাতই হয়ে দাঁড়াবে, কারণ তাদেরকে কাজ করতে হবে আসলে পুরোপুরি অভ্যুত্থান এবং মানে যদি বলি বিপ্লবী স্পিরিট দিয়ে। তাহলে এই বিপ্লবী স্পিরিট তাদের মধ্যে আমরা অপেক্ষাকৃত কম পেয়েছি, এটা আমরা বলবো। আমরা বিভিন্ন সময়ে নাগরিক কমিটিতে থাকাকালীন বিভিন্ন বিষয়ে এই সরকারের বিভিন্ন কার্যক্রমে আমরা বক্তব্য আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। বিশেষত নির্বাচন কমিশন 2022 কমিশন নিয়োগ আইন 2022-এর মোতাবেক যেইভাবে কমিশনার নিয়োগ করা হলো সেই দিনই আমরা প্রতিবাদ লিপি দিয়েছিলাম, আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম এটা ঠিক হচ্ছে না, এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন নির্বাচন কমিশন যেভাবে নিজের মতো করে কাজ করছে এবং তার কাজের কোনো জবাবদিহিতা হচ্ছে না। তো এই যে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু কাঠামো তো তাদের বিপক্ষে আছে, আবার তাদের কিছু জায়গায় আমরা মনে করছি যে তাদেরকে আরেকটু বিপ্লবী স্পিরিট ধারণ করা উচিত ছিল। আচ্ছা, আমি আপনাকে যদি মানে একটা জিনিস পরিষ্কার করে জানতে চাই যে সরকারের 8 মাসের সরকারের অনেক প্রতিকূলতা ছিল, এটা মানে নিঃসন্দেহে এটা বলা যায়। এই প্রতিকূলতার মধ্যেও অনেক ভালো কাজ ছিল। আমরা মানুষ বলেছে এবার জিনিসপত্রের দাম রোজার মধ্যে যেটা এসেছে এটা খুব প্রশংসনীয়, নিঃসন্দেহে এটা বলতে হবে। আমরা অনেকগুলো আমাদের অর্থনৈতিক যে দুরবস্থার কথা আমরা সরকারের 5 আগস্টের সরকারের পরে বিগত সরকার চলে যাওয়ার পর পতনের পর যেই অর্থনৈতিক দুরবস্থার কথা বিভিন্ন কর্নার থেকে আসছিল, সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে সেই সংখ্যা কেটে গেছে। এটাও একটা সরকারের বড় সফলতা, এটা অবশ্যই। এবং দেশ বিদেশে যে আমাদের ভাবমূর্তি নিয়ে যেই কথাবার্তা হচ্ছিল সেটা নিয়েও বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন দেশে গিয়ে কথা বলে বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন দেশের বন্ধুরাষ্ট্র বিভিন্ন প্রধানরা আসছেন, সেখানেও আমাদের অনেক ইতিবাচক দিক আছে নিঃসন্দেহে। কিন্তু পাশাপাশি হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা যেটা মানুষকে খুব মানে আশঙ্কা করে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি। এবং সর্বশেষ আমরা যদি বলি গতকাল যে একটা সিচুয়েশন তৈরি হলো যে আমরা আমাদের বর্বরচিত ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে আপামর মানুষ যেখানে রাস্তায় নামবে প্রতিবাদ করবে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এবং এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা ছিল মানুষের জন্য হয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা খুব সুন্দর প্রশংসিত হচ্ছিল। কিন্তু কয়েকটি ঘটনা খুব ম্লান করে দিয়েছে, এবং এমন একটা সময় এমন ঘটনাই ঘটলো যখন আমাদের দেশে বিদেশি ইনভেস্টরদেরকে ডাকা হয়েছে, এখানে অনেক বড় একটা ফান্ড যারা বিনিয়োগ করবে, এরকম একটা বাংলাদেশে 8 মাসের মধ্যে এই সরকার একটা বড় একটা আয়োজন করছে। তখন কি এইটা আমরা বলবো যে এইটা আমাদের মানে এই যে যারা ঘটালো বা ঘটছে, এবং যখন দেশে ডেভিল অপারেশন হান্ট চলছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের পাওয়ার নিয়ে তার উপস্থিত মানে সারা দেশে, ঠিক এই সময় এরকম ঘটনাগুলো কি আমাদের দেশ সম্পর্কে ভুল বার্তা দেয় না, বা এনসিপির এখানে ভূমিকা কি? না দেখেন, হ্যাঁ ভুল বার্তা অবশ্যই দেয়, এই ধরনের কার্যক্রম অবশ্যই উৎসাহব্যঞ্জক না, এবং উৎসাহ দেওয়া কোনো পক্ষেরই উচিত না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যেমন আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে তারা যাতে তাদের যে জনমুখী অবস্থান সেটাতে ফিরে আসতে পারে, সেজন্য জবাবদিহিতা একই সাথে সহযোগিতা দুইটাই আসলে করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পক্ষ থেকে একটা স্থিতিশীলতা নষ্ট করার এক ধরনের স্যাবোটাজের ভূমিকা অনেকেই নিচ্ছে, এবং তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তারা আসলে কোন পক্ষ, তারা কারা, তাদের পরিচয় কি, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জানা যাচ্ছে না। তো আমি আশা করবো যে যেখানে এই কালকের ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেই মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদেরকে যদি আইনের আওতায় আনা হোক, এবং সেই আওতাধীন যে কোনো শাস্তি তাদেরকে মাথা পেতে নিতে হবে। কিন্তু এখানে কালকে যে ধরনের ঐক্য পুরো বাংলাদেশ জুড়ে দেখা গেছে, সেই ধরনের ঐক্যই আসলে আমরা আমাদের রাজনৈতিক পরিবেশে চাই। সেটার জন্য যে কোনো রকমের ফ্যাসিলিটেশন অ্যাজ এ পার্টি এনসিপি করতে প্রস্তুত আছে, এবং আমরা কিন্তু আমাদের এনসিপির সব কয়টা যদি বলি যে এনসিপির তো এখন কোনো কমিটি হয়নি, কিন্তু নাগরিক কমিটির যতগুলো শাখা আছে সবাই
এনসিপির সাথে কাজ করতে আগ্রহী এবং সেইভাবেই তারা কাজ করছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কালকে প্রোগ্রাম করেছেন এবং তাদের যে প্রতিবাদ এটা শুধু কর্মসূচির আকারে তারা মুখস্থভাবে করেছেন তা না, তারা মানে সিরিয়াসলি ইম্প্যাক্টেড। এই ফিলিস্তিন গাজার যে অপারেশন সেটা আমরা তো কানেক্ট করতে পারি, তাই না? মানে গাজার সাথে আমাদের বাংলাদেশিদের যে কানেকশন সেটা অনেক পুরনো, এটা আজকে কালকের বিষয় না বা গত 1-2 বছরের বিষয় না, বা যুদ্ধ শুরু হওয়ার পরে, গাজার যুদ্ধ 2 বছর ধরে প্রায় চলছে, যুদ্ধ শুরু হওয়ার পরে যে বাংলাদেশিরা কানেক্টেড ফিল করছে ব্যাপারটা তা না। আমাদের 1982 সালেও এখানে প্রায় 2000 যোদ্ধা গিয়েছিল বাংলাদেশ থেকে, 2000 বা 8000, আমি ভুল করে থাকতে পারি সংখ্যাটা। তবে বাংলাদেশ থেকে যোদ্ধারা যাচ্ছেন শুধুমাত্র তাদেরকে মুক্ত করার জন্য, তার ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার জন্য, এটা খুবই সিগনিফিকেন্ট। এবং শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীকে ওন করে যাচ্ছেন ব্যাপারটা তাও না, এবং ওখানে যারা অন্যান্য জনগোষ্ঠী আছেন, যারা অন্যান্য ধর্মের আছে এবং নারী শিশু যারা আছে, তাদের সাথেও আমাদের কিন্তু ওই কানেকশনটা আছে। এবং আমি পার্টিকুলারলি মনে করি গাজায় যেভাবে নারীরা এবং শিশুরা যেভাবে তাদের প্রতিরোধ এবং ধৈর্য এবং তাদের যে রেজিলিয়েন্স যেভাবে পোর্ট্রে করেছে, যেভাবে দেখিয়েছে, সেটা থেকে বাংলাদেশের যে অভ্যুত্থানে যেভাবে নারী এবং শিশুদেরকে আমরা দেখেছি সেখান থেকে অনুপ্রাণিত বলেই আমি মনে করি। এবং আপনার কথাটা আমি বলছি, আমি আরেকটা ছোট্ট একটু যোগ করি। কালকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিল যে এই যে বাটার শোরুম বা কেএফসি, পেপসি কোলা, যদিও একটা ভুল ধারণা আছে এগুলো ইসরায়েলের প্রতিষ্ঠান, কিন্তু আমরা সব জায়গায় দেখলাম এগুলো আসলে ইসরায়েলের মালিকানাধীন প্রতিষ্ঠান না, এবং কেএফসি তো নয় বা বাটা, এরা কোনোভাবে না, তাদের কোনো ব্যবসা হয়, ব্যবসা সারা দুনিয়াতেই করে। পক্ষান্তর আমরা যদি বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা উন্মাদনা করছি, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফেসবুক হচ্ছে একজন ইহুদি, কিন্তু সেখানে আমরা কিছু করছি না। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে আমাদের এই যে মব যেটা বলা হচ্ছে, এই মব আসলে 5 আগস্টের পরে শুরু হয়েছে এবং এই মবকে সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এবং বিশেষ করে বলা হচ্ছে ঘোষণা দিয়ে যখন বাড়ি মাজার ভাঙা বা অন্যকে আক্রমণ করতে যাওয়া, রাস্তাঘাটে বিভিন্ন জনের উপরে চড়াও হওয়া, এইটা সরকার নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত ব্যর্থ, এটা সত্যি একমত কিনা? আমি মোটা দাগে যদি বলি একমত। মানে এটা যদি একেবারে এই যে হুট করে মব তৈরি হওয়া, এই কালচারটা বাংলাদেশে আসলে পুরনো, কিন্তু এটা যে হতে পারে সেই স্পেকুলেশনটা করা উচিত ছিল আর কি। এবং একটা রাষ্ট্রের তো অনেক ধরনের মেকানিজম থাকে, চাইলে এটাকে ট্যাকেল করা যায়। এবং সেই জায়গায় বলবো যে সরকার আসলে এই জায়গাগুলোতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তবে আমি বলবো যে গেটিং বেটার, মানে এটা থ্রু আউট একটু বেটার হচ্ছে। কিন্তু আপনার মনে যদি আপনার পরে 5-6 বছর আগে, আমি ভুল করে থাকতে পারি, 5-6 বছর আগে একটা ঘটনা ঘটেছিল এবং সেটা পুরো বাংলাদেশ জুড়ে খুব নাড়া দিয়েছিল। একজন মানে স্কুলের সামনে একজন মাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল কিডন্যাপার সন্দেহে। আপনার মনে পড়ে কিনা? বাংলাদেশে এই হুট করে খুব উচ্চ ইমোশনে, মানে একেবারে উচ্চ অনুভূতি সম্পন্ন মব তৈরি হয়ে যাওয়া, এটা খুব পুরনো কালচার। কিন্তু মাঝখানে যেটা হয়েছিল, আপনাকে বলি, কেউ কেউ মনে করে থাকেন যে 32 নম্বর ভাঙার যে ঘোষণাটা দিয়ে যেটা হয়েছিল এবং ভাঙার পরবর্তীতে যে বুলডেজার দিয়ে যেই প্র্যাকটিসটা করা হলো, এইটা এই মব কালচারকে আরো বেশি দীর্ঘায়িত করছে। আপনি একমত হবেন কিনা? একদম পার্টিকুলারলি এটা আপনারা ডাটা থেকে আসলে সিদ্ধান্ত নিতে হবে, কারণ কতগুলো অ্যাটাক হয়েছে, তার আগে কি অবস্থা ছিল, এটা এই ভিত্তিক একটা সিদ্ধান্ত। এটা একেবারে হ্যাঁ না বলা যাবে না। তবে আমার কাছে মনে হয় যে মবের যে কালচার, এইটাকে বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যতগুলো প্রক্রিয়া ব্যবহার করা প্রয়োজন, এটা ইমিডিয়েটলি স্টপ করা প্রয়োজন। বাংলাদেশে যাতে মব আর এভাবে তৈরি হতে না পারে। স্বাধীনভাবে মানুষ বাক স্বাধীনতা ব্যবহার করবে, তার যে রাজনৈতিক প্রকাশ সেটা সে করবে, অর্গানাইজড করবে, সাংগঠনিকভাবে কাজ করবে এবং তার প্রতিবাদ সে জানাবে, তাতে কোনো সমস্যা নাই এবং এটাই করা উচিত। এটাই আমাদের নাগরিক হিসেবে রাজনৈতিক বহিঃপ্রকাশ। কিন্তু কোনো একটা কিছু আইন ভেঙে, এই মুহূর্তে একটা স্থিতি অবস্থা আমাদের প্রয়োজন, সেইখানে গিয়ে আইন ভেঙে কোনো একটা কাজ করা, এটা হতে পারে কোনো একটা স্থাপনার উপরে অ্যাটাক, কোনো একটা প্রতিষ্ঠানের উপরে গিয়ে অ্যাটাক বা কোনো একটা ব্যক্তির উপরে অ্যাটাক, এগুলো খুবই এখানে মানে ইভেন ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগকে যদি আপনারা, আওয়ামী লীগ এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট এবং হচ্ছে টেরোরিস্ট রাজনৈতিক দল, সে রাজনৈতিক কোনো কাঠামোর ভিতরে নাই। সে যদি এখন মিছিল করতে নামে,
এখন কি জনতা গিয়ে তাদেরকে অ্যাটাক করবে নাকি তাদেরকে আইনের আওতায় এবং গ্রেফতার করে ধরিয়ে দেবে? অবশ্যই তাদের দ্বিতীয়টা করা প্রয়োজন, কারণ আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে চাই। তারা কেন এই 15 বছর তারা আওয়ামী লীগের এই শাসনামলে এই তাদের যে কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম কেন এভাবে চালালো, এটা আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল সেটা জানা সত্ত্বেও, এবং কেন তারা এই গণহত্যার পরেও তারা আওয়ামী লীগকেই কেন আবার রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, তারা কেন এই পুরো 5 আগস্ট থেকে শুরু করে 5 আগস্টের আগের যে গণহত্যার সময় তারা কি অবস্থায় ছিল, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে, এবং জবাবদিহিতা তো আইন ছাড়া সম্ভব না। তাহলে আমি বলবো যে পুরো মব কালচারটাকে ইমিডিয়েটলি স্টপ করা উচিত এবং রাষ্ট্রকে এই ক্ষেত্রে খুবই ভিজিল্যান্ট হতে হবে। উদ্যোগী হচ্ছেন। সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন কথা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যে পতিত সরকার, সেই সরকারের পতনের পরে আপনি বলেছেন আওয়ামী লীগ টেরোরিস্ট দল। সরকার কি টেরোরিস্ট দল হিসেবে ঘোষণা করেছে? না, ঘোষণা তো করেনি। না করে থাকে, আমার প্রশ্নটা হচ্ছে, যতক্ষণ আপনি যেমন আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন নির্বাহী ক্ষমতা বলে, হ্যাঁ, এবং ছাত্রলীগের এই নিষিদ্ধের পরে কিন্তু আপনি দেখবেন ছাত্রলীগ নিয়ে সোশ্যাল কোনো গণমাধ্যম বা কোনো কিছু, যেহেতু তাদের কোনো বিবৃতি গণমাধ্যম, বিশেষ করে জাতীয় গণমাধ্যমগুলো, তারা সরকারের সেই নির্দেশনা মেনে নিয়েছে। তা আওয়ামী লীগ কিন্তু সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি। তাহলে যখন আপনি নিষিদ্ধ ঘোষণা করছেন না যতক্ষণ, তখন যদি কেউ আওয়ামী লীগ বলে মিছিল করে, তাহলে আমি বা আপনি বা যারা বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যে ধরছে মিছিলটা, কিভাবে কোন আইনের এটাতে হচ্ছে, এটা এই প্রশ্নটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমাদের অনেক সিনিয়র যারা আলোচক তারাও বলছেন যে আপনি যতক্ষণ না নিষিদ্ধ করছেন ততক্ষণ আপনার নিষিদ্ধ দাবি উঠেছে, এবং আপনাদের রাজনৈতিকভাবে আপনারা সবগুলো রাজনৈতিক দল এক হতে পারছেন না যতটুকু। তাহলে এটা এখন যেটা আপনি বললেন যে টেররিস্ট দল হিসেবে আপনি বলছেন, আমি বলছি, বা XYZ যাই বলছে, কিন্তু সরকারের দিক থেকে নির্বাহী আদেশে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে কি তাদের এভাবে কি পুলিশ দিয়ে হোক বা মানুষ দিয়ে প্রতিহত করার কি আইনসঙ্গত কিনা? আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো ফেজ আসছে, আমি একবারই জানতে চেয়েছি। একটু লম্বা হতে পারে জি প্লিজ। হ্যাঁ, আওয়ামী লীগ প্রথমত দক্ষিণ এশিয়ার শুধুমাত্র একটা টেররিস্ট দল না, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টেররিস্ট দল, এবং তার মতো এইভাবে স্টেট ফ্যাসিলিটেশনে ফ্যাসিজম কায়েম করা এবং টেরোরিজম করা বাংলাদেশের মানুষের উপরে, এইটা আপনি আর নজির পাবেন না, এবং এই জন্য নজিরবিহীন এটা ছাত্র জনতার অভ্যুত্থান এটা বলা হচ্ছে। আপনি যেটা জানতে চাচ্ছেন যে এটার যে লিগ্যাল ইমপ্লিকেশন, আমি যদি বুঝে থাকি এটা লিগ্যাল ইমপ্লিকেশন কি, যখন আওয়ামী লীগ যে টেরোরিস্ট দল, এটাকে লিগ্যালি প্রমাণ করতে আপনি পারেন, কিন্তু মানুষের মনোজগতে এবং রাজনৈতিকভাবে এটা প্রমাণ করার কিছু নেই। আপনি বলছেন যে এখানে দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এখানে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের যে পোট্রেচার, এইটার ব্যাপারে আওয়ামী লীগ কি, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি অন্তত দেখিনি। কিন্তু আওয়ামী লীগকে কিভাবে ডিল করতে হবে সেটার ব্যাপারে দ্বিমত আছে, এবং আমরা কিন্তু এখানেও কোনো দ্বিমত দেখিনি যে আওয়ামী লীগের বিচার করতে হবে, এটার ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দল দ্বিমত করেনি। আপনি কি বলতে পারবেন? দ্বিমত কেউ করেনি, বলছে যে দ্বিমত করবে না, তো কেউ বলছে যে মানে আপনারা সরাসরি বলছেন যে আওয়ামী লীগের বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। যেটা মুখ্য সমস্যা হয়েছে যে বিচার, সংস্কার, তারপর নির্বাচন, ঠিক আছে। আর রাজনৈতিক দলগুলোর যে বা বড় স্টেক হোল্ডার যারা, তারা বলছে বিচার প্রক্রিয়া চলমান, সংস্কার চলমান, নির্বাচনের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি আওয়ামী লীগের প্রশ্নে ছিলাম, ওটা একটু আসি, যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ, কোন রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগের যে আওয়ামী লীগ টেরোরিস্ট দল তার বিচার করতে হবে, ফ্যাসিস্ট দল তার বিচার করতে হবে, এটার ব্যাপারে দ্বিমত নাই বাংলাদেশে, কেউ এটাতে দ্বিমত না। দ্বিমত হচ্ছে যে কোনটা করলে এটা স্থায়ীভাবে আমাদেরকে উপকার দেবে সেটার ব্যাপারে। কেউ বলছেন যে এটাকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু এই যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার এক্সপিরিয়েন্স তো আমাদের দেশে ভালো নয়, এবং আমাদের এখানে আসলে রাজনৈতিক একটা সিদ্ধান্ত রাজনৈতিকভাবে মোকাবেলা করাই সবচেয়ে উত্তম, এবং সেটাকে আমাদেরকে দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে। এবং এই যে আওয়ামী লীগের মতো একটি দলকে, যার অনেক ধরনের ফ্যাসিলিটেশন সে এনজয় করছে মানে 15 বছর, আরো কোথায় কোথায় তার প্রভাব আছে এটা আমরা এখন পর্যন্ত জানি না, তারা তো এখন প্রকাশ্যে আসছে না, এবং তাদেরকে যদি পুরোপুরি ডিল করতে হয় আপনার আইনিভাবেই ডিল করতে হবে, কারণ আইনের সাথে যেটা হয় যে আদালতের সাথে পিপলস ওই এঙ্গেজমেন্ট থাকে, এবং আপনি ধরেন বিচার যদি লাইভ টেলিকাস্ট হয় তাহলে কিন্তু পিপল এঙ্গেজমেন্ট আরো বাড়বে। কি উপায়ে করবেন
সেটা প্রশ্নের বিদ্ধও না, এটা আমি বলতেছি যে আলাপ আলোচনার বিষয় সবচেয়ে ভালো হয় কোনটা, সবাই কিন্তু এই আলোচনায় ইনভলভ। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোনো না কোনো প্রক্রিয়ায়, এইটার ব্যাপারে আমি আজ পর্যন্ত কাউকে দ্বিমত করতে দেখিনি, অ্যাবসলিউটলি দ্বিমত করতে দেখিনি। তবে প্রক্রিয়া নিয়ে আলাপ আছে। আপনি মনে হয় এটার সাথে আরেকটা কোনো কোশ্চেন ছিল, একটু যদি মনে করায় দিতেন। আমি এটা বলছেন যে তাহলে এখন যে ধরা হচ্ছে বা এখন যে বাধা দেয়া হচ্ছে, অবশ্যই, কারণ আইনের কোন, আমরা কি আইনের এই জায়গাটা কিভাবে তাদেরকে আটকাবেন? এখানে আসি। আপনার যদি মানে আদালত আসলে আইন কিভাবে কাজ করে, আপনি পুলিশে গেলেন, আপনি ইয়েতে গেলেন, থানায় গেলেন, আপনি একটা অভিযোগ দায়ের করলেন, আপনি অভিযোগের ভিত্তিতে আপনার যে আসামি, যাকে আপনি সাসপেক্ট করতেছেন, তাকে ধরা হবে, তাই তো? বা আপনি যদি বলতে না পারেন তাহলে হচ্ছে পুলিশ নিজে এটাকে তদন্ত করে বা একটা প্রাথমিক তদন্তের অভিযোগ আকারে ওখান থেকে সে অ্যারেস্ট করবে। এখন আওয়ামী লীগের ব্যাপারে পুরো দেশব্যাপী একটা দেশের মানুষের অভিযোগ, তারা ফ্যাসিজম কায়েম করেছে, তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে, তারা মানবাধিকার হরণ করেছে, তারা পুরো একটা গণহত্যা চালিয়েছে, এবং এটা আরো এর চেয়ে বেশি মানুষ হত্যা করার জন্য তারা প্রস্তুত ছিল। মানে শেখ হাসিনা তো যদি এখানে 10,000 মানুষ হত্যা করে, 1 লাখ মানুষ হত্যা করেও তার যদি শাসন কাঠামো টিকিয়ে রাখতে হতো, সেটা সে করতো, তাকে তো বাধ্য করা হয়েছে। সেটা কি আদৌ সম্ভব ছিল? এত মানুষ মেরে থাকা মানে সম্ভব? এখনো যদি আমাদের প্রশ্ন থাকে, 5 তারিখে যদি আমি খালি একটু বলি, 5 তারিখে যদি মানে 5 তারিখে যদি যে মানুষ 5 তারিখে 4 তারিখে মারা গেছে, তারপরে যদি আর 5 তারিখে আপনার যেভাবে লোকজন নেমে এসেছিল, যেভাবে মানুষ এসেছিল, আপনার মনে হয় যে সেখানে কাকে দিয়ে মারবে, কে মারবে? কারণ যে মানুষ, কারণ আমি যদি মনে করেন আমি যদি কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হই, তো আমার ভাই ব্রাদাররা নেমেছে না, তখন মানে মারবে কাকে? আমি ওই জন্যই বলছি যে যা বেড়েছিল এটা কল্পনাতীত, যা মারা গেছে কল্পনাতীত। 100, 200, 400, 500 সংখ্যাটা হতে হতে যেভাবে বেড়েছে, যেভাবে পাখির মতো মানুষ মৃত্যুর নিউজ আমরা পাচ্ছিলাম, মানে এরপরে তো পিলে চমকানো। আর যদি বলেন 10,000, তাহলে তো এটা তো না, আমরা নিউজ আসলে পাইনি। মানে আপনার যদি মনে পড়ে থাকে যে সেই সময় সোশ্যাল মিডিয়া অফ ছিল, ইন্টারনেট অফ ছিল, টেলিভিশন স্কলে যাচ্ছিল, টেলিভিশন স্কলেও আমরা অনেক লেটে পাচ্ছিলাম প্রথমত। দ্বিতীয়ত যে আমরা সঠিক সংখ্যা জানতে পারছিলাম না। মৃত্যুর যে মিছিল, যে পরিমাণ রক্ত ঝরেছে, যত মায়ের বুক খালি হয়েছে, তার কোনোটাই কাম্য ছিল না। আমি মনে হয় বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের যে অপরাধ, সেই আওয়ামী লীগের অপরাধের কারণে মানুষ আওয়ামী লীগের কোনো মিছিল বা জয় বাংলা বা কোনো ধরনের মিছিল রাজপথে আর দেখতে চায় না, যে জন্য। কিন্তু সেটা মানুষ, আপনি বলছেন যে পুলিশ তাকে প্রতিহত করুক, মানুষ তাকে গিয়ে পিটানো বা পিটিয়ে মারাটা আপনারা সমর্থন করছেন না, আমি যদি যেটা মনে করি। আমি এবার একটু আসি, যেটা আমরা আলোচনায় ছিলাম যে আপনাদের অনেকগুলো দাবি ছিল, আপনারা যারা সরকার গঠন হওয়ার পরে আপনারা অনেকগুলো রূপরেখার কথা বলেছিলেন। যেমন আপনারা একটা এখন যেমন খুব জোরালো কণ্ঠে আপনাদের এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বলছে যে জুলাই আগস্টের গণহত্যার বিচার, রাষ্ট্র আমাদের যে সংস্কার কমিশন যে সংস্কারের ঐক্যমত করছে, সেইগুলো সংস্কার হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। এবং নির্বাচন নিয়েও আবার প্রশ্ন আছে, কোনটা এনসিপি থেকে বা আমাদের যিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব বলেছেন, প্রথম বললেন যে এটা প্রথম স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন, কারণ গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কোনোভাবেই আমরা এটা দেখছি। তারপরে যে প্রোক্লেমেশনের বিষয়ে, জুলাই ঘোষণার বিষয়ে আপনাদের কথা ছিল যে আপনারা ঘোষণা দিবেন, তারপর সরকার নিজে দায়িত্ব নিলে সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে একসাথে ঘোষণা দেবে। একটা কেমন যেন লেজে গোবরের অবস্থার মধ্যে আছে। আপনি যদি একটা একটা করে বলেন একটু, আমি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছি আপনাকে। আপনার ওই আগের যে পয়েন্টটা, ওইটার থেকেই শুরু করি। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যদি দেখেন, ন্যূনতম কোনো দায়িত্ববোধ তার মধ্যে ছিল না, এবং এটা প্রয়োজনও ছিল না। বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই সে নষ্ট করে নাই, এবং আওয়ামী লীগ নষ্ট করে নাই। রন্ধ্রে রন্ধ্রে এই যে আমাদের যত সমস্যা, এটা যে ক্রিটিক্যাল হয়ে উঠছে, যে আমরা সলভ করতে সময় লাগছে, এটার কারণ এই যে এটার পুরো দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে পুরো কাঠামোটা, এবং কাঠামোটা দুমড়ে মুচড়ে আসলে কোন অবস্থায় নিয়ে দেওয়া হয়েছে। আপনার প্রো পিপল একটা প্রতিষ্ঠানকে পুরোপুরি অ্যান্টি পিপল, মানে গণবিরোধী একটা অবস্থানে নিয়ে যাওয়া, এটার জন্য যেই ধরনের মেকানিজম করা দরকার সেই ধরনের মেকানিজম আওয়ামী লীগ সেটা করেছে। এবং আপনি বলছেন, আপনি একটা আর্গুমেন্ট এনেছেন যে এর চেয়ে বেশি মানুষ হত্যা করা তার পক্ষে সম্ভব ছিল কিনা।
তার যখন পুরো রাষ্ট্রীয় কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু যদি কারো আন্ডারে থাকে, একজন ব্যক্তির আন্ডারে থাকে, তার পক্ষে সবকিছুই সম্ভব। এবং শেখ হাসিনার আন্ডারে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল আইন শৃঙ্খলা বাহিনী তার আন্ডারে ছিল। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যদি রিফিউট না করত, তার আদেশ মান্য করতে রিফিউট না করত, তাহলে এটা আরো খারাপ পরিস্থিতিতে যেতে পারতো এবং এটা সম্ভব ছিল। শুধুমাত্র তার যে বক্তব্য, এটা অমান্য করা হয়েছে, এমন না যে এটা তার স্বাধীনতা ছিল, এটা অমান্য করা হয়েছে। অমান্য করার ফলে আমরা পুরো বাংলাদেশের মানুষ আরো মৃত্যুর মিছিল থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন যদি আসেন যে পরবর্তীতে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আমরা বাংলাদেশকে আসলে কিরকম দেখতে চাচ্ছি, ধরেন সংস্কার, বিচার, নির্বাচন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে যদি একটু আলাদাও রাখি, মোটা দাগে আমরা কি চাই বাংলাদেশে? বাংলাদেশে আমরা যা যা জানি, যে আমরা এতক্ষণ ধরে যা আলাপ করলাম, যে একটা কাঠামোটা, স্ট্রাকচারটা এটার পুরোপুরি কলাপসড। এই স্ট্রাকচারটা আমাকে বানাতে হবে। এবং রাষ্ট্র বলতে, বাংলাদেশ রাষ্ট্র বলতে যে জিনিসটা বোঝানোর কথা, সেই রাষ্ট্র কাঠামো আমাদের দেশে নাই এবং কখনোই ছিল না, এটা যদি আরো স্পেসিফিক করে বলি। এবং সেটা শুধু গত 15 ইয়ার্স এটাকে একদমই বিকল করা হয়েছে, একদমই গণবিরোধী করা হয়েছে। কিন্তু গত 53 বছরেও কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো সেটা দাঁড়ায়নি। এবং এই কারণেই আমাদের যে নাগরিক মর্যাদা, সেটাও আমরা আসলে বলতে পারি না যে আমরা মর্যাদা কোথায় পেয়েছি, সেটা আমরা পাইনি। তাহলে এখানে পুরো স্ট্রাকচারটা আপনার নতুন করে গড়ে তোলার ব্যাপার। এই গড়ার কাজটা এখন যারা নিতে চায় তারা করতে পারে, কিন্তু এই মুহূর্তে এই কাজটাকে যদি আমরা যে কেউ যদি বলি যে এই কাজটা প্রয়োজন নাই, তাহলে আমরা আবার ঐতিহাসিক একটা ভুল করতে চলেছি। এখন বিচারের কথাটা আমরা কেন বলছি, এই যে স্টেপগুলো যেভাবে আসছে, যে বিচার, সংস্কার, নির্বাচন কেন আসছে? বিচার ছাড়া এখানে বাংলাদেশের মানুষ সামাজিকভাবেও কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না সেটা সলভ করা সম্ভব না। কারণ আওয়ামী লীগ প্রত্যেকের বাসায় বাসায় ঢুকে গিয়েছিল এবং তার যে মানুষ আসলে বাধ্য ছিল অনেক সময় আওয়ামী লীগ করতে। তার চায়ের দোকানটা বাঁচানোর জন্য, তার রিক্সাটা বাঁচানোর জন্য হলেও তাকে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো মাত্রায় সংশ্লিষ্ট থাকতে হয়েছে। এমন কোনো বাংলাদেশের পেশাজীবী সমিতি নাই যে সমিতির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ তার লোকজন ঢুকায় নেই। এইভাবে করে বাংলাদেশের সব কয়টা প্রতিষ্ঠান, সব কয়টা সংগঠন চলেছে। তাহলে এই যে পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করার জন্য প্রথমত হচ্ছে কারা কারা গণহত্যার সাথে জড়িত সেটাকে বের করতে হবে। এটা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে। কিন্তু এই যে 15 বছরে যারা নানান মাত্রায় আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করেছে, সেইটা যদি আমরা বের করতে না পারি, তারা তো আবারও একটা প্রচেষ্টা করতে পারে আওয়ামী লীগকে ফেরত আনার, আওয়ামী লীগকে বিচার না করে ফেরত আনার। এটা তো, এই চেষ্টা তো থাকবেই আওয়ামী লীগের কোনো না কোনো অংশের মধ্যে। এটা তো এই আগামী 6 মাস বা 1 বছর সম্ভব, এর মধ্যে হবে। আমি আসছি সময়, টাইমলাইনের ব্যাপারটা আসছি, যে বিচারের বিষয়টা এই জন্য প্রয়োজন এবং এই কারণে, এবং সেই সাথে নির্বাচনের সাথেও বিচারের প্রশ্নটা জড়িত আছে। আমরা নিশ্চয়ই চাইবো না যারা আওয়ামী লীগের আমলে নিজেরা সুবিধাভোগী ছিল এবং আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করে বিভিন্ন ইউনিয়ন এবং জেলা পর্যায়ে নির্বাচন করেছে, বিভিন্ন কমিশনারে নিয়োগ পেয়েছে বা নির্বাচন করেছে, তাদেরকে আমরা আর নির্বাচনে চাইবো না। এবং এইটাকে ফয়সালা হওয়ার জন্য বিচারটা খুব দরকার এবং নির্বাচনের সাথে এটা সম্পৃক্ত। সংস্কারটাও নির্বাচনের সাথে সম্পৃক্ত, সংস্কারটা প্রয়োজন। এই যে আমূল পরিবর্তন যেটা প্রয়োজন বাংলাদেশে, সেটার কারণে সংস্কারটা দিয়ে আপাতত আপনাকে শুরু করতে হবে। এবং আমি কিন্তু কখনোই আমার কোনো বক্তব্যে আমি বলি নাই যে সংস্কার হচ্ছে একটা এই মুহূর্তে করে ফেলার ব্যাপার। সংস্কার কিন্তু আমি এগ্রি করি, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। এবং এইটাকে এমন ভাবে কয়েন করা হয়েছে যে চলমান প্রক্রিয়া, আমরা ডিসএগ্রি করি, আমরা এটা ডিসএগ্রি করি না। কিন্তু যেই নির্বাচনের জন্য বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, সেই নির্বাচনটা আমরা কেমন দেখতে চাই। যদি 3টা আমরা অবৈধ নির্বাচন পার করেছি, এই ধরনের এক্সপিরিয়েন্সের, ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্সের পরও, ভোটাধিকার এই মাত্রায় বিনষ্ট হওয়ার পরেও পরের নির্বাচনটাকে আমরা কোনো মাত্রায় প্রশ্নবিদ্ধ দেখতে চাই কিনা। আমরা অলরেডি দেখছি কিন্তু নির্বাচন কমিশনের আচরণ বিধি এবং নির্বাচন কমিশনের যে মুড, সেটা কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ। এবং কিছু কিছু ক্ষেত্রে সবগুলো প্রতিষ্ঠান আসলে রিভাইভ করা যায় নাই। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে সামনে যে নির্বাচনটা আসতে যাচ্ছে, সেই নির্বাচনটা অ্যাবসলিউটলি প্রশ্নহীন একটা নির্বাচন হবে? আমরা তো এটাও চাইবো না যে অভ্যুত্থানের পরে আর কোনো নির্বাচন লোকালি, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে
কোনোভাবে এটা প্রশ্নবিদ্ধ হোক। আমরা চাচ্ছি যে সামনের যে নির্বাচন এটা অন্তর্ভুক্তিমূলক, উইদাউট দ্য ফ্যাসিস্ট। এটা অন্তর্ভুক্তিমূলক এই ফ্যাসিস্টকে সহ নয়, অন্তর্ভুক্তিমূলক হবে সকল রাজনৈতিক পক্ষ যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে এত বছরের তাদের লড়াই সংগ্রাম আছে, তাদের মধ্যে একটা নির্বাচন প্রক্রিয়া, এবং সেটা হওয়া উচিত ফেয়ার এবং সবার জন্য উন্মুক্ত এবং সবার জন্য সুবিধাজনক এবং সবার জন্য এনজয়েবল। মানে আপনার সামনে নির্বাচনটা তো আমরা চাইবো যে এটা উৎসাহ ব্যঞ্জক হোক এবং উৎসবের মধ্য দিয়ে হোক। আপনি যেগুলো বলছেন যে সেটা নিয়ে শুরু থেকেই এই ধরেন এখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বলছে, যেমন গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাহেব বলেছেন, এই সংস্কার হচ্ছে, সংস্কারের নামে আপনারা রাজনৈতিক দল গোছাচ্ছেন। ওনারা এইভাবে একটা মানে এই সময়টা তারা দিতে যায়, তারা মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন করা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করতে হবে। আর অন্য যে সংস্কার, সংবিধান পরিবর্তন বা সংবিধান সংশোধন যা কিছু করবে জাতীয় সংসদ, নির্বাচিত সংসদ, এই জায়গাটা আপনি কি বলবেন? আর যতগুলো কথা বলেছেন এটা আপনি খুব যুক্তিযুক্ত, আমি একমত হয়ে বলছি, কিন্তু এটা করার জন্য কি ধরনের বিচার প্রক্রিয়া, যেটা বললেন বিচারিক তো কতগুলো ধাপ আছে, লোয়ার কোর্ট থেকে আপার কোর্ট, আপার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, সব কিছু শেষ হলো। দেন আপনি বলছেন যারা ফ্যাসিলিটেট করেছে, যারা সুবিধাভোগী হয়েছে। আবার আরেকটা প্রশ্ন আছে যে এত কিছুর পরে আওয়ামী লীগ তো এদেশের 20% থেকে 25% লোক আওয়ামী লীগ করতো বা করে, তারা কি করবে? সবগুলো মিলে আমি আপনার কাছে প্রথমে জানতে চাই যে এই সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর না হলে জুন বা জুলাইতে হবে, কিন্তু এই সময়ের মধ্যে কি এতগুলো কাজ আসলে শেষ করা সম্ভব, নাকি ইলেকশন তখন দিয়ে দিলে আপনারা মেনে নেবেন? কোনটা? না, দেখুন, ইলেকশন মেনে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে, মানে, এবং আমরা গণপরিষদের কথা বলছি, এটা একটু পরে আসছি গণপরিষদের প্রসঙ্গে, কিন্তু ইলেকশন যখনই হোক, মানে এর মধ্যে যখনই এটার সুবিধাজনক পরিস্থিতি হবে তখনই মেনে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। সেখানে যদি এনসিপি পার্টিসিপেট করতে নাও পারে তারপরও প্রস্তুতি আছে, এটা তো কোনো সমস্যা নেই। দেখুন, যেটা বলা হচ্ছে যে আমরা দল গোছানোর প্রস্তুতি নিচ্ছি এবং দল গোছানোর কারণে এটা টাইম বাই করতেছে আর কি বেসিক্যালি, এবং এটাকে প্রলম্বিত করা, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমরা কথাগুলো বলছি। আমরা আসলে সেটা নয়, কারণ নির্বাচন করার মতো, মানে এটা বলা হোক যে নির্বাচন করার মতো এই মুহূর্তে পরিস্থিতি আছে, এটা বলা হোক। তাহলে আমরা তো এটাও দাবি করতে দেখছি না কাউকে, কিন্তু এটা তো আসলেই নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত প্রস্তুত না একটা এই এতদিন পরে একটা নির্বাচন। বলুন যে বিএনপির মধ্যে সহিংসতা কি পরিমাণ হবে বলেন? বিএনপির মধ্যে অলরেডি তাদের 70 থেকে 70-এর অধিক মানুষ তাদের ইন্টারনাল সহিংসতায় মারা গেছেন, খুন হয়েছেন, এবং সেটার ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। এবং তাদের মধ্যে সহিংসতা নিয়ে কিন্তু পত্রিকায় নিয়মিত রিপোর্ট হচ্ছে। সহিংসতা তো আরো বাড়বে, নির্বাচনের ডেটটা ঘোষণা করেন তাহলে দেখেন সহিংসতা তো আরো বাড়বে তাদের মধ্যে। এবং আমাদের কথা বাদ দেন, আমাদের না হয় ছোটখাটো দল, আমাদের হচ্ছে তারা পাত্তা দিচ্ছেন না, বাচ্চাদের দল বলছেন, ঠিক আছে, এটা বাদই দিলাম, কিন্তু তাদের ইন্টারনাল পরিস্থিতি, তাদের দলের ইন্টারনাল পরিস্থিতি ভালো কিনা? আপনি সবচেয়ে বড় স্টেক হোল্ডার বলছেন, অনেক বড় বড় সমস্যাও তো আছে তাদের দলের মধ্যে, এবং তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, যেটা আমরা বলছি, সেটা তো তাদের জন্য, তাদের ভালোর জন্য আগে বেশি দরকার। এবং আমরা যে একটা স্টেবিলিটি চাচ্ছি সবকিছু মিলিয়ে ইলেকশনের জন্য, সেটা সবচেয়ে বড় উপকার পাবে হচ্ছে বিএনপি অন্য সকল দলের চেয়ে। তাহলে বেসিক্যালি আমরা তাদের হয়ে তাদের জিনিসটা চাচ্ছি, এবং তারা তো চাচ্ছে না। হ্যাঁ, তারা চাচ্ছেন না, তারা ক্ষমতার যে কুক্ষিগত যে প্রক্রিয়া আছে সেটা সম্ভবত তারা আবার চাচ্ছেন। তারা হয়তো চাচ্ছেন যে বাংলাদেশ অপরিবর্তিত অবস্থায় থাকুক। তাহলে তারা, যেমন তাদের যে 31 দফা, সেটার মধ্যে দেখবেন না যে বাংলাদেশকে খুব পরিবর্তন করার মতো কোনো দফা নাই। আমি পড়েছি এবং আপনি দেখতে পারেন, খুব পরিবর্তন করার মতো কোনো দফা নেই, এবং খুবই মিনিমাম পরিবর্তনের মতো। বাংলাদেশের মতো একটা ধ্বজভঙ্গ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামো, সেটাকে পরিবর্তন করা, আমূল পরিবর্তন করার কোনো আকাঙ্ক্ষা একটা বড় রাজনৈতিক দলের নেই। হতে পারে আপনি এখন পারবেন না, কিন্তু আপনি তো মানুষকে সেই আশাটা দেখাতে পারতেন, কিন্তু সেই সৎ সাহসটুকুও নেই। আর যেটা বললাম যে টাইমলাইনের কথা বলছেন,
টাইমলাইন খুব পরিষ্কার। আমরা যদি অবস্থা পরিবর্তন হয়, বাংলাদেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতি যদি নির্বাচনের জন্য উপযুক্ত হয়, সেটা সকলেই বুঝতে পারবেন এবং সেই প্রভাবটা পড়বে। এখন সেই পরিস্থিতিটা নেই বুঝতে পারছি, কিন্তু যদি 3 মাস পরেও এই পরিস্থিতি উন্নত হয় তাহলে 3 মাস পরে নির্বাচন হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপা এখানে একটা কথা আছে, যেখান আপনাদের দলের উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক বা সমন্বয়ক হাসান সার্জিস সম্প্রতি খুব পরিষ্কার করে বলেছে, বিচার এবং সংস্কারের আগে যারা নির্বাচনের দাবি করবে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, পরিষ্কার অর্থে বলেছে। নাহিদ ইসলাম তিনি তার স্বভাবসুলভভাবে খুব সুন্দর করে বলেছেন, সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচনের প্রশ্নই ওঠে না। কিন্তু বিএনপি কোনোভাবেই তারা বলছে তারা তাহলে রাজপথে নামবে। হ্যাঁ, সেনাপ্রধান বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা অতি সম্প্রতি তিনি বারবারই এখন ডিসেম্বরের কথা বলছে এবং বলছে ছোট সংস্কার হলে ডিসেম্বরে হয়ে যাবে, আর যদি কেউ সংস্কার না চায় আমরা ওয়েবসাইটে তুলে দিব। তারপরে যে কথাটা, কারণ এখন অলরেডি এপ্রিল মাস চলছে, যদি ডিসেম্বর ইলেকশন হতে হয় তাহলে আপনাকে সেপ্টেম্বরের মধ্যে রোড ম্যাপ ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে, আর যদি জুনে যায় তবুও ফেব্রুয়ারি মার্চের মধ্যে করতে হবে। মানে আমরা বলছি যেই জায়গাটা এখন সবচেয়ে বড় আটকে আছে, যে সংস্কার এবং বিচার এবং যেই জায়গাগুলো প্রাতিষ্ঠানিক জায়গাগুলো ঠিকঠাক করা। আমি সংবিধান পরিবর্তন বা সংশোধনের কথাটা আনছি না, হ্যাঁ, তো এই সময়ের মধ্যে এইটাকে আসল যদি আপনারা শেষ মুহূর্তে কি আপনাদের অবস্থান, তার মানে কি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন বা পরিবর্তন করবেন, নাকি না আপনারা নির্বাচন থেকে সরে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না, এটা তো মানে নির্বাচনের আগ মুহূর্তে কি হবে, অনেক কিছুই সমীকরণ বদলে যায়। মানে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সকল দলেরই এবং পুরো রাজনৈতিক পরিস্থিতির সমীকরণ বদলে যায়, এটাই স্বাভাবিক, এটাই হয়। কিন্তু মানে আপনি মানে যেই কোটেশনগুলো বললেন এটা তো খুব স্বাভাবিক না। আপনি নির্বাচনটা কিভাবে করবেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনটা কিভাবে করবেন, এটার তো কোনো বাস্তবতা নাই। এবং বিচারের হ্যাঁ যেই টোটাল, আমরা আজকে আমি পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আইনে এটার বিচার হোক, সেটাই বাংলাদেশ চাচ্ছে এবং সেটা খুব ভালো উদ্যোগ। এটা হলে ভালো হয়, সেটা হয়তো দ্রুততার সাথেও সম্ভব, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থাও তো ঠিক নেই এখন এই বিচার ব্যবস্থা। এবং আমরা দেখেছি অনেকগুলো মামলা খুব খুব বাজেভাবে হয়েছে এবং সেটা নিয়েও মামলা বাণিজ্য হয়েছে এবং সেটাও করেছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক, আপনার ভাষায় স্টেক হোল্ডার, বিএনপি। হ্যাঁ, আমার ভাষায় আমি বলছি, আরেকটা জায়গায় বলি, আইন উপদেষ্টা বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু ইউনূস সাহেবের সরকারের, তাহলে এইখানে কার ব্যর্থতা হচ্ছে? স্বরাষ্ট্র যিনি মামলা আছে, যিনি দায়িত্বপ্রাপ্ত, তারই তো ব্যর্থতা হবে। তো সেখানে আপনারা তাহলে এই শেষ পর্যন্ত আপনাদেরকে এই ব্যর্থতার গ্লানি নিতে হবে, কারণ এটা আপনাদের সবচেয়ে বড়, এই সরকার গঠনের পিছনে আপনাদের সবচেয়ে জোরালো ভূমিকা। এনসিপি 5 আগস্টের আগে ছিল না, এনসিপির জন্ম 1 মাস হয়েছে। আপনি এটা, আমরা তো সরকারি দল না, আমরা একটা রাজনৈতিক দল, সরকারে আমাদের প্রতিনিধি নেই, আমাদের প্রতিনিধি তারা হচ্ছে অভ্যুত্থানের প্রতিনিধি, এটা হচ্ছে বোঝার বিষয়। তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, এটা মানে আমাদের প্রফেসর ইউনূস তো আসলে সবাইকে খুব ওন করেন এবং উনি খুব সুন্দর করেও কথা বলেন, তো এটা তার একটা ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে পারেন। কিন্তু এটাও ঠিক যে উনি আসলে সকলের জন্য, প্রফেসর ইউনূস সকলের চিফ অ্যাডভাইজার, উনি আমাদের চিফ অ্যাডভাইজার, বিএনপির নন, ব্যাপারটা এরকম না, কিন্তু সকলেরই উনি চিফ অ্যাডভাইজার। সো উনি ওনার দায়িত্বশীল পদে সকলকে, এবং আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বসতে পারেন, বিভিন্ন ঐকমত্য কমিশন, বিভিন্ন সময় যখন সুযোগ হয়েছে, আপনি দেখবেন যে তার মনের উৎফুল্লতা, তার ভাষার উৎফুল্লতা আপনারা টের পেয়ে থাকবেন। এবং রাজনৈতিক দলগুলোকে উনি ওভাবেই আসলে কানেক্টেড রাখতে চান বলেই মনে হয়েছে আমাদের কাছে। তো দেখুন, এখানে বিচার সংস্কার ছাড়া এই মুহূর্তে আসলে নির্বাচনে কোনো পরিস্থিতি আছে বলে আমাদের বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি না। তবে যদি উল্লেখযোগ্য পরিমাণ দ্রুততার সাথে কাজ করে সকল পক্ষ, সকল প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানদের কথা বলছি, তাদের ওই দায় তো আছে। এখন সেই দায় মেনে যদি তারা কাজ করেন তাহলে নির্বাচনের পরিস্থিতি খুব দ্রুত। কথা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত না, কিন্তু সেনা প্রধান যখন নিজে বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, রয়টার্সকে তিনি আগে একটা সাক্ষাৎকারে বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার শর্তেই তিনি সমর্থন করেছেন এবং তিনি বলেছেন যে নির্বাচন এবছর হবে। তারপরে কি আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত হতে পারবে না? আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত হওয়ার জন্য তো আমাদের পুলিশ সংস্কার কমিশন হয়েছিল,
এটা তো একটা পার্ট পুলিশ একটা, এবং এটার সবচেয়ে বড় ওয়ার্কফোর্সটাই, নির্বাচনের সবচেয়ে বড় ওয়ার্কফোর্সটাই পুলিশ থেকে আসে, এবং সেই প্রপোজালগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন তো আসলে নির্বাচনের পরিস্থিতি পরিবর্তন করবে না। বুঝতে পারছি। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি। আপা যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আসার পর আপনার থেকে সরাসরি প্রশ্নের উত্তরটা নিতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের এই দিন শেষে যখন মানুষ কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়ে গেছে, সবচেয়ে বড় হচ্ছে যে সকল রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশে বিদ্যমান, যাদের অ্যাক্টিভিটিস কার্যক্রম চলছে, একটা আস্থাহীনতা, সমন্বয়হীনতা এবং একে অন্যকে বিশ্বাস করা, বিশেষ করে সরকারের উপরে বিএনপি এবং আরও 2-3টি দল, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে যে আসলে সরকার নির্বাচন দিবে নাকি ক্ষমতা দীর্ঘায়িত করবে। বিশেষ করে সার্জিস আলম যখন একটি পোস্ট করেছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এটি কি এনসিপির মানে এনসিপির চিন্তাভাবনা নাকি সার্জিসের ব্যক্তিগত চিন্তাভাবনা? প্রথমত আমাদের লাস্ট কয়েকদিনে অভিজ্ঞতা হচ্ছে যে দেখা গেছে যে আমাদের শীর্ষ নেতৃত্বের কয়েকজন নানান ধরনের পোস্ট দেন এবং সেটাকে আমাদেরকে বারবার ডিফেন্ড করতে হয় বা সেটা নিয়েই কথা বলতে হয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে কখনো কখনো মানুষের ব্যক্তি অবস্থানও থাকে রাজনৈতিক অবস্থানের বাইরে। এই ধরনের ব্যক্তি অবস্থানকে এই ধরনের ফরম্যাটে, আনুষ্ঠানিক ফরম্যাটে এটা নিয়েই শুধুমাত্র আলাপ করা, এটা মনে হয় ওইটাকে আরো ইলাবোরেট করে বলি যে উনি বলেছেন 5 বছর, আমরা এটা এনসিপির কোনো দলীয় অবস্থান নয় এবং এটা হতে পারে না। তো মানে এটা তো যদিও উনি নির্বাচিত হয়ে 5 বছর এরকম একটা কনোটেশন ছিল, বাট তারপরও এটা কোনো এনসিপির অবস্থান নয় এবং এনসিপি বাংলাদেশে একটা, আপনি যেটা বলেছেন, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এটাই তো বাংলাদেশের একমাত্র স্বপ্ন। এটা তো স্বপ্নটা সত্য হয় না, এবং এটাই কিন্তু বাংলাদেশের একটা চাওয়া যে নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল, সবাই একমত থাকবে। কিন্তু সেই ধরনের নির্বাচন তো আসলে আমরা পাই না বেসিক্যালি, আমাদের ইতিহাসে কমই আছে এরকম উদাহরণ। 91 পেয়েছেন, 96 পেয়েছেন। হ্যাঁ, এবং আপনি খেয়াল করে থাকবেন যে সরকারে থাকা অবস্থায় কোন দল কখনো ভালো নির্বাচন, হ্যাঁ, এটার কোনো ইতিহাস নেই। এই জন্য তো বলছে যে সামান্তা যে বলছে যে যেহেতু নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তারা তো এনসিপি কে সাথে থাকবে, তো তারা এখনো পদত্যাগ করছে না কেন? তারা তো কখনো এভাবে বলেনি যে এনসিপির সাথে থাকবে, তারা এখন সরকারের কাজটা করছে। দেখুন, ওনারা আসলে হুইমজিক্যালি গিয়েছেন ব্যাপারটা তা না, এবং ছাত্রদের মধ্যে, আপনার তরুণদের মধ্যে দায়িত্ববোধের ব্যাপারটা আপনি একটু বেশিই পাবেন অনেক সময়, কারণ ওনাদের মধ্যে ওই ক্ষমতার দম্ভ, ক্ষমতার এগুলো এখনো প্রবেশ করেনি। তো তারা তাদের কাজটা খুব সিরিয়াসলি করছেন, এবং আপনি খোঁজ নিলেও জানতে পারবেন যে ওনাদের মন্ত্রণালয়ে ওনারা সবচেয়ে বেশি খাটাখাটনি করছেন বলে আমরা যতটুকু জানি, বা আমাদের এটা বলতে পারেন ইন্টারনাল বায়াসও হতে পারে যে আমরা ছাত্র উপদেষ্টাদের কাছে বেশি আশা করি, এবং সেরকমই দেখছি। আসিফ নজরুল সাহেব বলেছে যে স্টুডেন্ট যারা ওনারা সিরিয়াস, এবং ওনারা তো আসলে স্টেটসম্যান হিসেবে গড়ে ওঠার এই সুযোগটা আসলে আবার কখনো পাওয়া যাবে কিনা এটা তো আমরা কেউ বলতে পারবো না। তো ওনারা সুযোগটা পেয়েছেন, ওনারা কাজে লাগাচ্ছেন। নাহিদ ইসলাম জনতার ডাকে ফেরত আসছেন, আমাদের মাঝে আবার চলে আসছেন এবং রাজনৈতিক কার্যক্রম করছেন। কিন্তু ওনারা দুইজন আসলে মন্ত্রণালয় চালানোর তো একটা খুবই ঝক্কির ব্যাপার, এবং বিশেষত এই ধরনের কাঠামো যেটা হচ্ছে আপনার বিপরীতে কাজ করবে, তো সেটা ঝক্কির ব্যাপার, সেই ঝক্কিটা তারা নিচ্ছেন। কিন্তু এনসিপি আসলে কোনো ধরনের সরকারি দলও নয়, এবং এমন নয় যে আমাদের সরকারের একটা অংশ, আমাদের দলের একটা অংশ সরকারে আছে, ব্যাপারটা এভাবে নয়। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার নিজস্ব কিছু এজেন্ডা থাকবে, কি তারা করবেন, এবং এটা জনতার পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে এই কাজগুলো আপনাদেরকে করে যেতে হবে। ওনারা বেসিক্যালি আমরা যা চাইবো, জনতা, আমরা মানে এনসিপি না, আমরা সবাই মিলে যা চাইবো এটা ওনাদেরকে করতে হবে, এটাই তো ওনাদের কাজ। সামান্তা, আজকে আপনাকে পেয়েছি, আমি আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। একটু আপনাকে জানতে চাই যে একটু মানুষ একটু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যই একটু সমালোচনা হয়, তখন একটা নতুন দল, এই যে বললেন বাচ্চাদের দল, কারো কারো ব্যক্তি ইমেজের কারণে পুরো দল, আমাদেরকে বলা হয় আর কি নানান প্রোগ্রামে, মানে কেউ ধরেন বলে। কিন্তু আসলে কি, যেমন ধরেন যে সেনাপ্রধানকে নিয়ে যখন দলের একজন গুরুত্বপূর্ণ নেতার একটা পোস্ট হয়, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আবার সেদিনই জিয়াউর রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে একটি পোস্ট দেয়, আবার একটু উইথড্র করে নেয়, তারপর দিন আবার নাসিরউদ্দিন পাটোয়ারি সিলেটে গিয়ে তিনি বলেছেন যে হাসনাতের এই ধরনের কথা বলা উচিত হয়নি, সার্জিস তো তাকে ওন করেনি। আবার সার্জিস যখন 135টা গাড়ি নিয়ে বা 150 গাড়ি নিয়ে
শোডাউন করে, তখন আবার দলকে কি আসলে নতুন একটি দলকে প্রশ্নের মুখে বারবার ঠেলে দেয় কিনা, মানুষের যে আশাকাঙ্ক্ষা বা মানুষ কি এটা ভাবার অবকাশ আছে কিনা, সেই পুরনো রাজনীতিতেই তো আমরা ফিরে যাচ্ছি। আমরা 20টা তরুণ করছি, আমরা হেলিকপ্টারে ইয়ে করছি, শোডাউন করছি, এতে করে কি এবং প্রশ্ন আসে কিনা যে এত টাকার উৎস কোথায়, এগুলোর বিষয়ে আপনি কি বলবেন? প্রশ্নগুলো সব কয়টাই খুবই বৈধ এবং ভ্যালিড কোশ্চেন, কোনো মানে এখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ধরেন আমরা যে শিখছি এটা মানে এটা যদি আমরা বলি যে না আমরা যা করছি সবই ঠিক, তাহলে আর হলো না আর কি বিষয়টা। কিন্তু আমরা আমরা এই পুরো এত বড় পরিসরে কাজ করার অভিজ্ঞতা আমাদের সকলেরই, রাজনৈতিক অভিজ্ঞতা আছে, কিন্তু এত বড় পরিসরে কাজ করার অভিজ্ঞতা আমাদের সকলেরই নতুন। অভ্যুত্থানের সময় সাংগঠনিক ভিত্তি প্রয়োজন ছাড়াই বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, কিন্তু সংগঠন একটা অন্য জিনিস। রাজনৈতিক সংগঠন গড়ে তোলা, একদম জিরো থেকে শুরু করে গড়ে তোলা, এটা একটা অন্য অভিজ্ঞতা, এবং সেটার জন্য ধৈর্য, সাহসিকতা, সেই সাথে সকল মানুষকে ধারণ করার ক্যাপাবিলিটি, সময় অসময় বুঝে কথা বলা, এগুলো সবই খুবই এগুলো শেখার ব্যাপার, এবং ধীরে ধীরে এগুলো আসবে। আবার আরেকটা বিষয় বলার, যে সাংগঠনিক জায়গা থেকে সকলকে একইভাবে চলা, আপনি দেখবেন যে এটা কিন্তু ক্রিটিক্যাল। এক একটা মানুষ এক এক রকম ভাবে চলতে চায়। সংগঠনের একটা আদর্শ থাকবে না, গাইডলাইন থাকবে না। না, আমি ওইটাই বলছি যে এই গাইডলাইন গুলো মানে এটা অর্গানিকলি তৈরি হওয়ার ব্যাপার, এটা উপর থেকে চাপিয়ে দেওয়ার ব্যাপার না। আমরা অনেকেই তো আগে অনেকেই পরিচিত ছিল না, আমরা এখন কমিটিতে আছি, সবাই দেখবেন যে ফ্যাসিস্ট আমলে নানানভাবে কার্যক্রম করেছে, নানানভাবে নানান জেলায় তাদের বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু একসাথে কাজ করা, সকলে মিলে একসাথে কাজ করা, এটা কিন্তু আবার আলাদা একটা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটা আমরা নিচ্ছি এবং আমরা গড়ে ওঠার চেষ্টা করছি, এবং এটা অর্গানিকলি হোক সেটাই আমরা চাচ্ছি। কারণ দলে কি জবাবদিহিতা থাকে এগুলো নিয়ে? আপনি দেখবেন যে আমাদের নাগরিক কমিটি যখন ছিল তখন 3টা ফোরাম ছিল। একটা হচ্ছে জেনারেল বডি, সকলকে নিয়ে এটা কাজ করত। একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, আর একটা ছিল আমাদের যেটা অর্গানোগ্রাম বা ডেকোরাম যেটা ছিল। বেশিরভাগ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে দিয়ে হয়েছে, এবং এক্সিকিউটিভ যে কাউন্সিল ছিল সেটা একেবারেই সবার মধ্য থেকে মানে নাম কালেক্ট করে, এবং যেদিন এক্সিকিউটিভ হয়েছে সেদিন আমি যদি বলি যে আমরা যারা অর্গানোগ্রাম ছিলাম আমরা কোনো নাম প্রস্তাব করিনি, এটা সবাই বলেছে। নিজের নাম নিজে বলা যায়নি, অন্যরা নাম প্রস্তাব করেছে। মানে এতটাই আমরা চেষ্টা করছি আমাদের আইডিয়ার জায়গা থেকে। আগ বাড়িয়ে কোনো বেফাস কথা বলে বা করে, এই জন্য কি দলে জবাবদিহিতার ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। আমি জবাবদিহিতার জায়গাটা কোথায় সেটাই বলার চেষ্টা করছি, যে এখনো আমাদের এনসিপিতে পুরো গঠনতন্ত্রটা এখনো কমপ্লিট হয়নি, বা আমাদের পাশ করানো হয়নি এখনো গঠনতন্ত্রটা, কিন্তু আমরা প্রক্রিয়াধীন আছি। তবে যে কোনো বিষয় দলের এখন পর্যন্ত যেটা জেনারেল ফোরামটাকে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ ফোরাম ধরছি। জেনারেল মানে 217 জনের আমাদের বডি, সবার মধ্যে এটা আলাপ হয়, এবং অ্যাকাউন্টেবিলিটি এখানে খুব পরিষ্কার, এবং এটা উনি যে স্ট্যাটাসটা দিয়ে ঠিক করেননি এইটার বিষয়ে আমাদের দলের ভিতরেও আলাপ হয়েছে, এবং তাকে অ্যাকাউন্টেবল করা হয়েছে, এবং যাতে এই ধরনের আর সামনে পুনরাবৃত্তি না হয়, আর কেউ যাতে এরকম না করেন সেটাও আলাপ করা হয়েছে। আচ্ছা, আমি একদম শেষের দিকে চলে এসেছি, আমার সাথে ছোট্ট 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের অর্থের উৎস নিয়ে, মানে যা হয়তো নয়, যেমন বলছে রূপায়ণ টাওয়ারের টাকা আপনারা কোথায় পান? কেউ কেউ বলছে বৃহৎ একটি শিল্প প্রতিষ্ঠান আপনাদেরকে ফাইন্যান্স করছে, এবং তাদের টাকায় আপনারা আরামায়েশের জীবনযাপন করছে, মানুষ রং বেরং গাড়ি, মডেলের গাড়ি নিচ্ছে, নিত্য নতুন। আদৌ এর কোনো সত্যতা আছে কিনা? না, এর কোনো সত্যতা নেই। কারণ আমরা এটা ঠিক যে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে যে স্বচ্ছতা, সেটা তাদের চাহিদা, সকল দলের কাছে চাহিদা, কিন্তু এটা কখনো ফুলফিল হয় নাই। আবার এটা খুব হুট করে করারও বিষয় না, কারণ বিএনপি কি পারবে তার যত আছে শুভাকাঙ্ক্ষী আছে এবং যারা ডোনেট করে সেই সব কিছু বলে দিতে? বিএনপি পারবে, কিন্তু আপনাদের কাছে আমাদের কাছে প্রত্যাশা আছে, এবং এই প্রত্যাশাটাকে নতুন বন্দোবস্ত আমরা বলেছি, নতুন বন্দোবস্ত মানুষের, সাধারণ মানুষের, আমি এগ্রি করি, এবং আমরা এটা ওয়েলকাম করি, কিন্তু আমি বলছি যে এটা হুট করে করারও বিষয় না, ধীরে ধীরে। এবং আমরা যেটা পরিকল্পনা করেছি, আমাদের এতদিনের যে কার্যক্রম যদি সম্ভব হয় এটা পুরোপুরি ট্র্যাক করা, আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, অনেক কাজ ছিল, তার মধ্যে আমরা এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করেছি। এই এতদিনের যেই খরচ সেটাও মানুষের কাছে ওপেন করা, এবং সেই সাথে আমাদের যে ফাইন্যান্সিয়াল পলিসি, পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল পলিসি, এটা নিয়ে আমরা কাজ করছি, এবং ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা খুব রিসেন্টলি কাজ করেছি, এবং সেটা প্রায় রেডি, এবং সেটা আমরা
যাতে মানুষের কাছে উন্মুক্ত করতে পারি, সেই অবস্থায় যাওয়া মাত্রই আমরা এটা মানুষের কাছে উন্মুক্ত করে দিব। সেই সাথে আমাদের কোন কোন খাত থেকে কিভাবে কিভাবে আসছে সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মানুষ দেখতে পাবে। বাহ, খুবই ভালো উদ্যোগ। সর্বশেষ প্রশ্ন একই সাথে দুই রকমের। একটি হচ্ছে, আপনি কি মনে করেন ডিসেম্বর বা জুনে নির্বাচন হবে কিনা? ব্যক্তি সামান্তা সামনে এটা মনে করে কিনা, এবং নির্বাচন হলে আপনি ঢাকার, আমরা জেনেছি ঢাকার 9 আসন থেকে নির্বাচন করার যথেষ্ট সম্ভাবনা আছে, আপনি সেখান থেকে করছেন কিনা? আচ্ছা, প্রথমত ডিসেম্বর বা জুন বলেছেন, আমার ধারণা এর মধ্যে হয়ে যাবে। আমার যেটুকু মনে হচ্ছে, ব্যক্তির কথাও যদি বলি, যদি তবে এটা যদি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সরকারকে এই মুডে থাকলে হবে না, আসলে এই মুডটাকে পরিবর্তন করতে হবে। তড়িৎ গতিতে নির্বাচন হবে, আপনি বলছেন নির্বাচন হবে, কিন্তু বিচার এবং সংস্কারটা রিসেন্টলি সরকারের কিছু কিছু প্রকল্প এবং কিছু কিছু কার্যক্রমে আমার কাছে মনে হচ্ছে তারা কনফিডেন্স পাচ্ছেন এবং তারা আসলে কাজ করবেন মানে এই জায়গাগুলো নিয়ে। তো আমার কাছে মনে হয় যে ডিসেম্বর জুন উইল বি, এটা যদি বিচার এবং সংস্কার কোনোটাই হলো না, নির্বাচন হতে দিবেন? আপনার কি আবার পথে নামবেন তাহলে নির্বাচন না হওয়ার জন্য? অবশ্যই না, কারণ বিচার এবং সংস্কার এটা হচ্ছে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চাওয়া, এটা না। বিচার এবং সংস্কার বাংলাদেশের মানুষের চাওয়া, এটা অভ্যুত্থানের মধ্য দিয়ে চাওয়া। তাহলে এই দুটি না হলে এটার সাথে আমাদের এনসিপির কোনো কম্প্রোমাইজ হবে না, বিচার এবং সংস্কার করতেই হবে। শেষ কথা যে আরেকটা, যে আপনি কি নির্বাচন করছেন? না, দেখুন, এটা পুরোপুরি সম্ভাবনা আছে কিনা? পুরো সম্ভাবনা, নির্বাচন করার সম্ভাবনা আছে, কিন্তু অবশ্যই এটা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে। অনেক ধন্যবাদ সামান্তা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শক, আমরা কথা বলছিলাম সামান্তা শারমিনের সাথে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে তুলে এসেছি, আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, তুলে আনার চেষ্টা করেছি। নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, কথা হবে নতুন এক কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন।